বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর, বলছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। অতিরঞ্জিত বলে মন্তব্য। হাইকোর্ট ও সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের আরও 2 দফা জানাজা সম্পন্ন। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক, যানজট এড়াতে বিকল্প পথে চলাচলের অনুরোধ পুলিশের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর তথ্যকে বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক ফেসবুক পোস্টে প্রেস উইং এই বক্তব্য তুলে ধরে। পোস্টে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে 2022 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি একেবারেই বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস উইংয়ের মতে, এসব ঘটনার বেশিরভাগই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় ও সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বর্ষিয়ান এই আইনজীবী তার কাজের মাধ্যমে আজীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন শুভাকাঙ্ক্ষীরা। আগামী 23 ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। সাব্বির রহমান তোলা ছবিতে, বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। দীর্ঘ 55 বছর আইন পেশায় ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। হাইকোর্ট প্রাঙ্গণে শেষবারের মতো বর্ষিয়ান এই আইনজীবীর মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানান বিচারপতিরা। তার দ্বিতীয় জানাজায় উপস্থিত হয়েছিলেন তার সহকর্মী এবং আইনজীবীরা। গুনিয়ায় আইনজীবীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সহকর্মীরা। আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। তো সবসময় ধর্মনিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল আর কি। আমি এই পেশাতে সেই হাসান আরিফ সাহেবকে দেখেছি। অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাবে কথা বলতেন। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন। এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসর, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন। আমরা তার কাছ থেকে উপকৃত হয়েছি। এই বিচার ব্যবস্থা, এই বিচার বিভাগ উপকৃত হয়েছে তার অগাধ জ্ঞানের কারণে। তিনি অসংখ্য মামলায়, অসংখ্য কঠিন সময়ে এই আদালতকে সাংবিধানিক প্রশ্নে, আইনের প্রশ্নে তিনি তার অভিমত দিয়ে সাহায্য করেছেন, আইনজীবীদেরকে সাহায্য করেছেন। তার এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। এরপর হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গুণী এই ব্যক্তি তার কাজের মাধ্যমেই চিরজীবন সবার মাঝে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন শুভাকাঙ্ক্ষীরা। বালু উত্তোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুজনের একসাথে জানুয়ারি মাসে একটা পাবলিক অনুষ্ঠান করার কথা ছিল।
তো হ্যাঁ, অবশ্যই কোনো জায়গা খালি থাকে না, কিন্তু এটাও সত্য যে সব জায়গা আবার খুব সহজে পূরণও হয় না। তো এরকম প্রজ্ঞাবান, সৎ এবং সজ্জন ব্যক্তিত্ব সব সময় হয় না। স্যারকে আমি অনেক মিস করব, অনেক। আগামী 23 ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। আমরা এখন আমরা সিএমএইচ নিয়ে যাচ্ছি। আমরা এটা 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দিই। গেল 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। পরবর্তী তাকে বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়া এবং তারেক রহমান সহ সকল বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ এই অভিযোগ করে অবিলম্বে তা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার আগে যেন নিজেদের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, যুগ যুগ ধরে এই দেশে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক নজির স্থাপন করেছে। একই সাথে আগামীর বাংলাদেশ তরুণদের তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের আমির। আনন্দিত দীর্ঘ জেলা সিলেট মহানগর সম্মেলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি। প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আপনারা কি পারবেন? আমরা জাতিকে কথা দিচ্ছি, আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি। ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো। আমরা মেধার স্বীকৃতি প্রদান করব। আমরা পলিটোক্রেসি নয়, মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করব ইনশাআল্লাহ। গাজীপুরের টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়েছে। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ভোরে ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে, তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এরিয়ায় কামারপাড়া মুন্নু গেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান তিনি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টি ও শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা পড়েছেন চরম বেকায়দায়। এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা শহর দেশের সব সমুদ্র বন্দরকে
1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে 6-এর ছন্দে পা রাখল বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীলতার প্রতীক দৈনিক দেশ রূপান্তর। উপলক্ষে রাজধানী বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশ রূপান্তর প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে দেশ, সেভাবে এগিয়ে যাবে দেশ রূপান্তর। আর রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বলেন, নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর। 2025 সাল দেশ রূপান্তরের জন্য একটি সুন্দর বছর হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীল প্রতীক দৈনিক দেশ রূপান্তর পূরণ করল সফলতার 6 বছর। 6-এর ছন্দে উপলক্ষে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে কেক কেটে দিনটির বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও দেশ রূপান্তর প্রকাশক মাহির আলী খান রাতুল, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি.জে. উল্লাহ, এস.এম. শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কবির উদ্দিন আহমেদ। এ সময় দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল তার বক্তব্যে দেশ রূপান্তরকে এগিয়ে নেওয়ায় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকারসহ প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্যোগে যেভাবে এগিয়ে চলছে দেশ, সেভাবেই এগিয়ে যাবে দেশ রূপান্তর। প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং আমাদের হকার ভাইরা, যারা আমাদের সাথে নিরলসভাবে একটা টিমওয়ার্ক করে দেশ রূপান্তরকে একটি ভালো অবস্থানে আসার জন্য সহযোগিতা করেছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আশা করি দেশের তরুণ এবং দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশ রূপান্তর এই একই প্রচেষ্টায় সামনের বছর আমরা সবাই একসাথে কাজ করে দেশকে আমরা সমৃদ্ধির দিকে নিয়ে যাব। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশা করি দেশ রূপান্তরের শুভকামনা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল নতুন বছর একটি সুবর্ণ সময়ের বছর আশা প্রকাশ করে তিনি বলেন, 2025 দেশ রূপান্তরের জন্য একটা সুন্দর বছর হবে। যে আজকে আমরা 6 বছর থেকে 7 বছরে পদার্পণ করছি, এটা আমি মনে করি দেশ রূপান্তরের সম্পাদক, প্রকাশক, সকল কর্মকর্তা কর্মচারী তাদেরই অবদান। আশা করি নতুন বছরের সামনে আমরা 2025, এটা আমি মনে করি একটা গোল্ডেন অপরচুনিটির মাস এবং পরিবর্তনের সময়। সেখানে পরিবর্তনের সাথে সাথে দেশ রূপান্তরেরও একটা পরিবর্তন আসবে বলে আমি আজকে যারা উপস্থিত সকল কর্মকর্তার মধ্যে যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, মানে উজ্জ্বল হাসি, এবং তাদের কাছে মনে হলো যে একটা নতুন উদ্যম নিয়ে কাজ করবেন, সেটা দেখে আমি আশা করছি যে 2025 আমাদের একটা সুন্দর বছর যাবেন। নতুন বছরে নতুন উদ্যমে প্রিয় প্রতিষ্ঠানকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও কর্মীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভারের আশুলিয়ায় আলহাজ মাতবর নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, আলহাজ মাতবর ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য ও আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী। ঘোষবাগ এলাকার বাবুও একই পদ চাইছেন, তাই আলহাজের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বাবুর নেতৃত্বে তার লোকজন হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে আবুল প্রধান প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল মাঠে অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। সংগঠনের সভাপতি আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে ও শামীম মাস্টার মডেল একাডেমি পরিচালক শামীম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক উপসচিব মাহমুদুল হাসান মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
SM ফরহাদ মিয়া। রাজধানীর উত্তরা দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মোহাম্মদ হেলাল তালুকদার। গত 18 ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ABMA রাজ্জাকের স্বাক্ষরিত এক চিঠিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ায় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানকে ধন্যবাদ জানান হেলাল তালুকদার। গাজীপুরের কোনাবাড়ি পশ্চিমপাড়া মেঘলাল এলাকায় ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সুজন ওরফে মামলা সুজনের বিরুদ্ধে। সম্প্রতি গাজীপুরের কোনাবাড়ির মেঘলাল এলাকার একটি ওয়াজ মাহফিলে বাধা দিয়ে বন্ধ করে দেয় সুজন। এরপর থেকেই ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, 15 ডিসেম্বর স্থানীয় একটি মসজিদের ওয়াজ মাহফিল চলছিল, এর পাশেই সুজনের অফিসে উচ্চস্বরে গান বাজানো হয়। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে নিষেধ করতে এলে তাদের উপর চড়াও হয় সুজন। পরে বন্ধ হয়ে যায় ওয়াজ মাহফিল। সব এতদিন আসলে ওই আমলিকে জানি যে আমলিক হাসিনা পলাই গেছে বাড়ি ওখানে বিএনপিতে যোগ দিছে, যোগ দিয়ে দুইটা ছবি টবি বানাইয়া বেড়াগো দোকান ভাড়া নিচ্ছে, ক্লাব বানাইব। তখন ওই ক্লাবটা খুললে বইয়ে দিছে, সবাইকে চাই তুই মাহফিল আয়, মাহফিল করিকে তারপর হেসি করিস। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরে বন্যা, অতিবৃষ্টি আর পোকার আক্রমণে নরসিংদীতে আমন ধানের ফলন কম হয়েছে, তাই হাসি নেই কৃষকদের মাঝে। বাজারে ন্যায্য মূল্য পেলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহযোগিতা আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। জানাবো খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলতি বছরের শেষ সভা অনুষ্ঠিত হবে আজ, যেখানে জাতীয় দলের অধিনায়ক সহ নানা বিষয় নিয়ে আলোচনা করবেন পরিচালকরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। সভায় BPL, NCL, T20 নিয়ে আলোচনা হবে। তাই বড় বিষয় থাকবে জাতীয় দলের অধিনায়কত্ব। নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কত্ব করতে আগ্রহী নন। চোটের কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। সেখানে টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করেন, আর T20তে এই দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে টাইগাররা। সিরিজ শেষে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লিটন। এবার বিনোদন সংবাদ। দর্শক, রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইকোজ অফ রেভলিউশনের কনসার্ট শুরু হয়েছে। আজ কনসার্টে গান গাইবেন পাকিস্তানের বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে এই কনসার্টের আয়োজন করেছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম, যা শুরু হয়েছে বিকেল 4টায়। দর্শকদের জন্য গেট খোলা হয় দুপুর 2টায়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আমাকে জানান যে বিকেল 4টায় কনসার্ট তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তো বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান কি এখনও পারফর্ম করা শুরু করেছেন? দর্শকদের উৎসাহ বা কেমন দেখছেন আমাদেরকে জানান। শহীদদের জন্য চ্যারিটি গ্রহণের জন্য আজকের যে কনসার্ট, সেই কনসার্ট কিন্তু শুরু হয়ে গেছে। আজকের যে 21 জুলাই লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এই চ্যারিটি কনসার্ট ইকোজ অফ রেভলিউশন, সেই কনসার্টে কিন্তু এখন ইচ্ছে পড়া মানুষের, এবং আমরা বিকেল থেকে সেখানে দেখেছি যে বিকেল থেকে বাইরে টিকিট করে দিয়েছে, তারা এখানে এসে প্রবেশ করেছে এবং এখানে কিন্তু 3 ধাপে আসলে দর্শনার্থী এখানে সেটা রাখা হয়েছে ভিআইপি এবং জন এবং জেনারেল জোন, এবং সেখানে কিন্তু এখন উপচে পড়া ভিড়। তো আজকের যে আয়োজন, এই আয়োজনে পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহাত ফাতে আলী খান সহ কিন্তু গান গাইতে আক্সেল, চিরকুট, আফটার ম্যাথ ও সিলসিলার পারফরমেন্স রয়েছে, এবং এখানে কিন্তু কাওয়ালিও হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 6টা নাগাদ এখানে আসলে
যে রাহাত ফাতে আলী খান তিনি আসবেন এবং মঞ্চে উঠবেন, তারপরে তার গান শুনবেন। মূলত তার এই গান শুনতে আজকে এই নিচে পড়া আমরা লক্ষ্য করছি। তো সর্বশেষ আমরা যেটি দেখছি যে এখানে বিভিন্ন ব্যান্ড সঙ্গীতে যারা রয়েছেন তারা পারফর্ম করছেন এবং রাহাত ফাতে আলী খানের জন্য দর্শনার্থীরা অপেক্ষা করছেন, শ্রোতা দর্শকরা অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে আরবি স্টেডিয়াম থেকে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম আর্মি স্টেডিয়াম থেকে জানাচ্ছেন যে রাহাত ফাতে আলী খান যে আজকে সঙ্গীত পরিবেশন করবেন সেটার সবশেষ তথ্য। দর্শক, এশিয়ান নিউজ আমরা এশিয়ান নিউজ শেষ করবো, তবে তার আগে শিরোনামগুলো বিআরবি কেবল ইন্ডাস্ট্রি সিমেন্টের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আমরা একবার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন বিভ্রান্তিকর, বলছে প্রধান উপদেষ্টা প্রেস উইং, অতিরঞ্জিত বলে মন্তব্য। হাইকোর্ট ও সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের আরও 2 দফা জানাজা সম্পন্ন, সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক, যানজট এড়াতে বিকল্প পথে চলাচলের অনুরোধ পুলিশের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।